সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। হ্যাঁ মির্জা ফখরুল, আমরা পিছনেই যাইতে চাই। আমরা সেই পিছনে যাইতে চাই যেখানে রাষ্ট্রের শক্তি ছিল ইনসাফ, আইনের শক্তি ছিল নৈতিকতায়, আর রাজনীতির মাপকাঠি ছিল সৃষ্টিকর্তার প্রতি নত হওয়ার ক্ষমতা। আর আপনাদের সামনে যাওয়া যদি হয় লুটের স্বাধীনতা, ভয়ের শাসন আর মিথ্যাকে নীতিতে পরিণত করা, তাহলে হ্যাঁ, আমরা সেই সামনে যাওয়া চাই না। আমরা ফিরে যেতে চাই খেলাফায়ে রাশেদিনের সেই ন্যায় ভিত্তিক শাসনে, যেখানে ক্ষমতা ছিল ইবাদত আর রাষ্ট্র ছিল মানুষের আমানত। জামাত এনসিপি 11 দলীয় জোট বুঝে ওঠার আগেই বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। এক কথায় যদি বলি, জামাত শিবিরের লোকজন আপনারা একটু হতাশ হবেন। আসলে খেলা কোন লেভেলে চলেছে, কিভাবে বোকা বানিয়ে আপনাদেরকে সেকেন্ড বানিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। ডক্টর ইউনূস এনসিপিকে এত পছন্দ করেন, তরুণরা ক্ষমতায় যাবে, তারা সংসদে যাবে, ওরে তরুণদের প্রতি প্রেম, তরুণ তরুণ তরুণ, এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ইউনূস যে কি ঘটিয়েছেন, কিভাবে কি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। আহা, 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছিল, বারবার দাবি করা হচ্ছিল যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা এই বর্তমান ইসিরও নাই, অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই। কারণ নির্বাচনটা হচ্ছিল বিগত 3টি নির্বাচন যারা করে দিয়েছিল, রাতের ভোট, আমিডামি ভোট এবং বিনা ভোটে 151 জন ক্যান্ডিডেট পাশ করার মতো ভোট যারা করে দিয়েছিল, সেই লোকগুলোই এবারের নির্বাচনে দায়িত্ব পালন করেছে। তাহলে তাদের কাছ থেকে কোন ধরনের নির্বাচন আশা করা যায়? বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ দেবার পরেও ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার কেউ এটিতে কর্ণপাত করেনি। মুসলিম ভাইয়ের বউয়ের একটা কথা আছে, অপমান হচ্ছে পলিথিনের মতো, মানে বাবি কয় আর কি, শোনো, অপমানটা হচ্ছে পলিথিনের মতো। আমাকে কেন পলিথিনের সাথে তুলনা করলা? যে এটা তুমি মাটির নিচে যত বছরই চাপা দাও, ফসে না, ভিতরে থাইকা যায়। আর আজকে এই ঘটনার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে দিচ্ছি। ক্ষমতায় বৈশা যারা জুলুম করেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের, কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা প্রবণতা আছে, বা প্রশাসনেও এটা ঘটে, মনে হয় যে যেই সরকারটা বসছে এইটা উচ্ছেদ হবে না, উনারাই সারা জীবন থাকবে, দেশের মানুষ তাদেরকে ভোট দেবে। কিন্তু এই দেশ ইতিহাস সাক্ষী, জোর করে ক্ষমতায় না থাকলে এক সরকার দুইবার টিকে নাই কখনো। গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই রিট মামলা আদালতেই মোকাবেলা করা হবে। তিনি বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করা হবে। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ.বি.এম. আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। দর্শক, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন থেকেই আমরা সারা দেশে বিভিন্নভাবে খবর পাচ্ছি আওয়ামী লীগের অফিস খুলে দেয়া হচ্ছে। খুলনাতে অবশ্য ব্যতিক্রম ঘটনা ঘটেছে। খুলনাতে খুলে সেখানে বঙ্গবন্ধুর ছবিতে মালা টালা দেওয়ার পরে তারপরে দেখেছি ছাত্র জনতার নামে সেখানে আবার মব তৈরি করা হয়েছে, আবার সেটা ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো দেখেছি। কিন্তু বাংলাদেশের অন্তত 10-15টি জেলা থেকে প্রতিনিয়ত খবর আসছিল এবং আসতে দেখেছি আমরা নির্বাচনের পর দিন থেকেই, সেটা হচ্ছে আওয়ামী লীগের অফিস খুলছে, আওয়ামী লীগের অফিসে লোকজন যাচ্ছেন এবং 32 নম্বরেও লোকজন যাচ্ছেন, এই ব্যাপারগুলোও আমরা দেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনীতি, বর্তমান পরিবেশ পরিস্থিতি, প্রেক্ষাপট নিয়ে বর্তমান যে ইস্যুগুলো চলতেছে, ভাইরাল ইস্যুগুলো, এই ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা হতে চলছে। দর্শক, এই জন্য অনুরোধ থাকবে
ভিডিওটি না টেনে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দর্শক, চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় ঐক্যজোট এবং সারা বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামাত ইসলাম এই দাবিটি খুব বেশি উচ্চকিত করতে পারে নাই কারণ তাদের হাতে কোনো মিডিয়া ছিল না। আর সন্ধ্যার পর থেকেই মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়েছিল এই মিডিয়া কুর মাধ্যমে ফলাফল আটকে দিতে। এই অভিযোগ জামাত ইসলাম শুরু থেকেই করে আসছিল এবং আমরা এটি দেখেছি। 11 দলীয় জোটের এই অভিযোগ যখন বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল সমাজ তারা পাশ কেটে যেতে চাচ্ছিল, অগ্রাহ্য করছিল, আমলে নিতে চাচ্ছিল না, এবং তারা এটি বলতে চেষ্টা করছিল যে প্রত্যেক নির্বাচনের পরেই প্রত্যেকেই এ ধরনের কথা বলে। সর্বশেষ 11 দলীয় জোটের এই অভিযোগ সত্যে প্রমাণিত হলো। এটা জেনতেন কোনো অদু মধু যদু কদু এই সত্যতা প্রকাশ করেন নাই। এই সত্যতার স্বীকৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অর্থাৎ টিআইবি। এটি একটি আন্তর্জাতিক সংগঠন, আপনারা জানেন। বাংলাদেশে তার শাখা, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নির্বাচন পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত বিষয়গুলোকে একসাথে করে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছে। আপনারা ইতিমধ্যে সবাই সেই সাংবাদিক সম্মেলনটি শুনেছেন, দেখেছেন। জামাতের অভিযোগের সাথে টিআইবির ওই রিপোর্ট হুবহু মিলে গেছে। বরং কোনো কোনো ক্ষেত্রে জামাত যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, এনসিপি যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, 11 দল যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, তার থেকেও ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে টিআইবির রিপোর্টে। আর টিআইবির এই রিপোর্ট যখন উঠে এসেছে, এই রিপোর্ট প্রকাশ হবার সাথে সাথে ইসি এবং বিএনপি উভয়েই একটি বিপাকের ভিতরে পড়ে গেছে, তাদের কপালে একটা ভাঁজ পড়ে গেছে। ইলেকশন কমিশন তো রীতিমতো তার থরথরি কম্প শুরু হয়ে গেছে যে এইরকম হম্বিতম্বি করলাম, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দিতে চাইলাম, সেই নির্বাচনে এই অবস্থা। 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছিল, বারবার দাবি করা হচ্ছিল যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা এই বর্তমান ইসিরও নাই, অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই। কারণ নির্বাচনটা হচ্ছিল বিগত 3টি নির্বাচন যারা করে দিয়েছিল, রাতের ভোট, আমিডামি ভোট এবং বিনা ভোটে 151 জন ক্যান্ডিডেট পাশ করার মতো ভোট যারা করে দিয়েছিল, সেই লোকগুলোই এবারের নির্বাচনে দায়িত্ব পালন করেছে। তাহলে তাদের কাছ থেকে কোন ধরনের নির্বাচন আশা করা যায়? বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ দেবার পরেও ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার কেউ এটিতে কর্ণপাত করেনি। ফলে বিএনপির সাথে তাদের এক ধরনের একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনের ভিত্তিতেই এই নির্বাচনটি করা হয়। টিআইবির রিপোর্টে কি উঠে এসেছে, তারা কি বলেছে, সেই বিষয়টি আমি আপনাদের কাছে একটা করে বলবো। তার আগে আরেকটু কথা, যেটা এখানে সম্পূরক কথা বলে নেওয়া ভালো। এই নির্বাচনটা সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করেছে। সারাদিন মাঠের যে ইলেকশনটা, ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা, এইখানে সেনাবাহিনী চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার এবং তারা ঝঞ্ঝাট মুক্ত, গোলযোগ মুক্ত একটি নির্বাচন উপহার দেবার চেষ্টা করেছে। কিন্তু তারা কিছুটা সফল হলেও একেবারে অজপাড়া গায়ে যেখানে যেখানে কিছু কিছু জায়গায় তারা সেখানে যায় নাই। তো যখন সেখানে যায় নাই, ওই জায়গাগুলোতেই জয় পরাজয় নির্ধারণ হয়েছে এবং এটা কিন্তু প্রি প্ল্যান, পূর্ব নির্ধারিত ভাবেই এটি হয়েছে।
আর তার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে ভোট গণনার ক্ষেত্রে গিয়ে। এখন টিআইবি রিপোর্টে কি উঠে এসেছে? ইফতেখারুজ্জামান তার যে রিপোর্টটি প্রকাশ করেছে টিআইবির, সেখানে তিনি দেখিয়েছেন যে এই ইলেকশন পরবর্তী সময়ে, আমি নিচের দিক থেকে আগে বলছি, বেশি গুরুত্বপূর্ণগুলো পরে বলছি, ইলেকশন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনা ঘটেছে 125টি। অর্থাৎ নির্বাচন যে 12 তারিখে হয়েছে, এই 12 তারিখ সন্ধ্যার পর থেকে 16 তারিখ পর্যন্ত মারামারি, অগ্নিসংযোগ, প্রতিপক্ষের বাড়িতে হামলা, মারধর, হত্যা, অগ্নিসংযোগ, এই ধরনের ঘটনা ঘটেছে 125টি। আর এটি কারা ঘটিয়েছে আপনারা সবাই জানেন, টিআইবিউ সেটা তুলে ধরেছে, পুরাটাই বিএনপি ঘটিয়েছে, অন্য কেউ এখানে তো দায়ী নয়। এর জন্য অবশ্য জনাব তারেক রহমান তিনি ভালো একটি উদ্যোগও নিয়েছেন, কয়েকজনকে বহিষ্কার করেছেন, কয়েকজনকে আইনের হাতে সোপর্দ করেছে। আজকেও কোনো একটা জায়গায় একটা পুরা ইউনিয়নের কমিটি ধরে বাতিল করা হয়েছে, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই অবস্থা। তার মানে টিআইবির যে রিপোর্ট এবং বিএনপির যে এই যে বহিষ্কার বা কমিটি স্থগিত করা, যেহেতু এক হয়ে যাচ্ছে, তার মানে এই রিপোর্টের সত্যতা আছে। যেদিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হলো, সেদিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে 99%। বুঝতে পারছেন তাহলে কি মার্কা নির্বাচন হয়েছে? 99% আচরণ বিধি লঙ্ঘন হয়েছে, কোনো পদক্ষেপ নিতে পারে নাই, কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমরা দেখি নাই কি ব্যবস্থা, আপনারা কি শুনেছেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রের ভিতর থেকে বের করে দিয়েছে বা ঢুকতে দেয় নাই, এজেন্ট দিতে দেয় নাই, এরকম ঘটনা ঘটেছে 14.3%। সংখ্যাটা কিন্তু একটু মাথায় রাখবেন আপনারা। 14.3% কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টকে ঢুকতেই দেয় নাই। তাহলে এই 14.3% আপনি যে কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রকে ভাগ দেন, 14.3% করেন তো। 53টা আসন জামাত যে ঘোষণা দিয়েছে যে 53টা আসনে ফল পাল্টে দেওয়া হয়েছে, ওই জায়গায় যায় কিনা? ওই জায়গায় চলে যাবে, মিলে যাবে, একদম চেলচেলায়া মিলে যাবে, না মেলার কোনো সুযোগ নাই। এইবার সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি, সেটা হচ্ছে ভোট গ্রহণ শুরু হবার আগেই পূর্ব থেকে ব্যালটে সিল মারা ছিল, অর্থাৎ সিল মারা ব্যালট বাক্সের ভিতরে ঢোকানো হয়েছে, এর সংখ্যা হচ্ছে 14.3%। এটি আমি কিন্তু বানিয়ে বলছি না, আপনারা যে কেউ টিআইবি রিপোর্ট দেখে নিতে পারবেন। তাহলে বাংলাদেশের জনগণের দোষ দিয়ে লাভ নাই। অনেকেই জনগণকে দোষারোপ করছেন যে জনগণ ভোট দেয় নাই, জনগণ চাঁদাবাজদের ভোট দিল, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন। জনগণ ভোট ঠিকই দিয়েছে, কিন্তু জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে নাই। আমাদের এই জাতির আসলে দুর্ভাগ্য যে এই জাতি কোনোদিন ভালো হবে না। 17 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, এরাও ভোট দিতে পারে নাই, ওরাও ভোট দিতে পারে নাই, অথচ সেই মানুষগুলোই সুযোগ পেয়ে আবার তারা আরেকজনকে ভোটদান থেকে তারা বিরত রাখলো, ভোট দিতে দিল না, ভোটাধিকার প্রয়োগ করতে দিল না। 21.5% জাল ভোট পড়েছে। আপনি হিসাব মিলান, এবার কিভাবে ক্ষমতায় এসেছেন হিসাব মিলান। আর সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা, যেটা সচরাচর ঘটে কিন্তু সেটার পার্সেন্টেজ থাকে কম, কেন্দ্রে যেতে, ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে 46.5%। চিন্তা করতে পেরেছেন? অর্থাৎ 46.5% মানুষকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। তারা ভোট দিতে গেছে, যাচ্ছে পথে, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এই যে এতগুলো অপকর্ম, এতগুলো অনিয়ম, এই সবগুলো ঘটেছে কাদের দ্বারা ঘটেছে? শাসক দলের দ্বারা ঘটেছে। মিডিয়াগুলো এগুলো কোনো রূপ প্রচারণায় আনে নাই, কোনো প্রচার করে নাই। আমরা যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে টিআইবি যে রিপোর্টগুলো বলছে, এগুলো কিন্তু সব আমরা দেখেছি আগে থেকেই, কিন্তু আমাদের কাছে তো পার্সেন্টেজ ছিল না, আমরা জানতাম না যে এত বড় শুভঙ্করের ফাঁকি হয়েছে। টিআইবি সেটি তুলে এনেছে। তাহলে
আমাদের এদেশের মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, এদেরকে আমরা কোন আশায়, কোন ভরসায় এদের উপরে আমরা বিশ্বাস করব? এই জন্য আমি বারবার একটা কথা বলছি যে আপনারা প্রত্যেকেই এমন কাজ করেন, জামাত ইসলামের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এই মোবাইল সাংবাদিকতাকে এমন একটা ফরম্যাটের ভিতরে নিয়ে আসেন যেন এই মেইন স্ট্রিমের মিডিয়াগুলো ওরা না খেয়ে মারা যায়। এদের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। এরা কিছুদিন পরে এই মেইন স্ট্রিমের মিডিয়ার সাংবাদিক নাম শুনলে মানুষ ঘৃণায় থুতু ফেলবে। যেরকম পুলিশ ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে, এই সাংবাদিকগুলো এরকম ঘৃণার বস্তুতে পরিণত হবে। সবশেষ যে কথাটি বলবো, বিএনপি সরকার গঠন করেছে, আমরা আহ্বান জানাবো জামাত ইসলামকে বা 11 দলীয় জোটকে এই সরকারকে সহযোগিতা করার, সর্বাত্মক সহযোগিতা করার। যদিও নির্বাচনের পরের দিন থেকেই বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জানি না এই কাজটি কেন তারা করলো, কোন বুদ্ধিতে তারা করতে যাচ্ছে, বা তাদের প্ল্যান কি, পরিকল্পনা কি, এটি অবশ্যই জানা যাবে। কিন্তু এই যে অনিয়মটা করলেন আপনারা, এটি দরকার ছিল না। এই কলঙ্ক সারা জীবন আপনাদের বয়ে বেড়াতে হবে। আপনাদের ইতিপূর্বে মাগুরার নির্বাচনের কথা এ জাতি কোনোদিন ভুলতে পারবে না। তার সাথে যোগ হলো আবার নতুন নির্বাচন। এই নির্বাচনে যা হলো, এই যে টিআইবি যে রিপোর্টটি প্রকাশ করলো, এই রিপোর্ট কি কোনোদিন ঢাকা যাবে? কোনোদিনও ঢাকা যাবে না। সারা জীবন এইগুলো আপনাদের পিছনে পিছনে লেগে থাকবে। আজকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন এবং তার মন্ত্রিসভা গঠন করেছেন। পাশাপাশি সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান, উপনেতা হিসেবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে মনোনীত করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব, সে কারণেই তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন। আজকে জাতীয় সংসদে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়, এরপর জামাত এবং অন্যান্যদের শপথ পড়ানো হয়। তো প্রথমে এমপি হিসেবে শপথ নেবার পরে তারা আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তো এই জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট এর সংসদ সদস্যরা, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য এবং এর সঙ্গে স্বতন্ত্র হিসেবে বিজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপির দেরিতে আসা সংসদ সদস্য ইশরাক হোসেন শপথ নেন। তো যখন এই দ্বিতীয় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা, তখন সঙ্গে সঙ্গে উঠে যান রুমিন ফারহানা এবং ইশরাক হোসেন। যাই হোক, জামাত আমির কি বলেছেন সেটা আমরা দেখতে চাই, এরপর বিএনপির কি ব্যাখ্যা সেটা আমরা জানতে চাই। বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা এবং গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলেও মন্তব্য করেছেন জামাত আমির। তারেক রহমান গণভোটে হ্যাঁ বলার পরও শপথ না নেওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। বিরোধী দলীয় হুইপ, নতুন হুইপ হয়েছেন নাহিদ ইসলাম, বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপির দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। এখন আমরা জানতে চাই যে বিএনপি কি ব্যাখ্যাটি দিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত এই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নিতে সংসদ হবে প্রধান প্ল্যাটফর্ম। প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া এগোবে। তিনি বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। এ কারণে ওই ধরনের কোনো প্রক্রিয়াও হয়নি। আমরা সাংবিধানিক পদ্ধতি মেনেই এখানে এসেছি। আগামীতেও রাষ্ট্র পরিচালনা হবে পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শপথ, সরকার গঠন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা সবকিছুই সংবিধান অনুযায়ী হয়েছে
জানান সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে জানান সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনে চিঠি পাঠানো হয়েছে। শপথ প্রক্রিয়া নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে গণভোটের রায় ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনের পর তৃতীয় তফসিলে শপথের ফরম সংযুক্ত করার বিষয়টি সংসদ নির্ধারণ করবে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন যে সংবিধানের 148 অনুচ্ছেদের 2 এর ক ধারার প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অপারগ হলে বা অনুপস্থিত থাকলে 3 দিনের মধ্যে তাদের মনোনীত প্রতিনিধি শপথ পড়াবেন। সেটিও না হলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে শপথ পাঠ করাবেন। সেই শপথ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়িয়েছেন। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচিত হলে সরকারি প্লট নেবেন না এবং শুল্কমুক্ত গাড়ি নেবেন না। তো সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিএনপির তরফ থেকেও তারেক রহমান তার নির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন, এক, কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সংসদ সদস্য হিসেবে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। আমি মনে করি যে এই বিষয়টি অত্যন্ত ইতিবাচক। তবে একটি বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে জামাত সহ 11 দলের নেতারা অভিযোগ তুলেছেন যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এখন দেখুন জুলাই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নিয়ে যে দ্বিমত ছিল তা নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনা করার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু তারা আলোচনা করেনি। পরবর্তীতে সরকার নোট অফ ডিসেন্ট মানে দ্বিমতগুলো উল্লেখ ছাড়াই জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করে এবং গণভোটে দেয়। সেখানে আমরা দেখছি যে দ্বিমত ছাড়াই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে, মানে সরকারের উপস্থাপিত জুলাই সনদ এখন বাস্তবায়ন করতে হবে। কিন্তু এখানে আবার টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যে বিএনপি 2/3 আসনে বিজয়ী হয়েছে, 212টি আসন। সংবিধান সংস্কার প্রয়োজনীয় সংশোধন করতে হলে যথেষ্ট পরিমাণ আসন আছে। সংবিধানকে কাটাছেঁড়া, পুনর্বহাল, পুনঃসংযোজন বা সংস্কার যা কিছু বলি না কেন, বিএনপি চাইলে সবকিছুই সম্ভব তাদের তরফ থেকে, কারণ তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সংসদে। এখানে জামাত বা 11 দলীয় নির্বাচিত সংসদ সদস্যদের কোনো প্রয়োজন নেই। তো সেই জন্যে বিএনপি আসলে হ্যাঁ ভোট বিজয়ী হবার পর অন্তর্বর্তী সরকারের উপস্থাপিত জুলাই সনদ কি বাস্তবায়ন করবে নাকি তাদের নোট অফ ডিসেন্ট সহ যে প্রস্তাবনা জুলাই সনদের সেটা বাস্তবায়ন করবে, এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তো এর জন্য আসলে সময়ের অপেক্ষা করতে হবে। বিএনপির তরফ থেকে যে বলা হচ্ছে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে, সেটা আসলে কখন হবে এটা যেমন দেখার বিষয়। একইভাবে জুলাই সনদে উল্লেখ করা ছিল যে ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে। এখন বিএনপি যদি এই হ্যাঁ ভোটের প্রতি তাদের যে প্রতিজ্ঞা সেটা রক্ষা করে, তাহলে জুলাই সনদের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠিত হবে, সেখানে ভোটের আনুপাতিক হারে হবে। আর যদি সেটা না করে বিএনপি মনে করে যে না, তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই অনুযায়ী করবে, তাহলে আসলে নিম্নকক্ষে যে পরিমাণ আসন পেয়েছে যে দল তার শতকরা হারে উচ্চকক্ষ গঠিত হবে। সুতরাং জটিলতা এখনো আছে, এখনো স্পষ্ট হচ্ছে না বিষয়টি। বিষয়টি স্পষ্ট হবার জন্য অপেক্ষা করতে হবে। একদিকে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে জুলাই সনদ পাশ হয়ে আসার পর বাধ্যবাধকতা, সব মিলিয়ে জটিলতা নিরসন হয়ে যাচ্ছে না, জটিলতা আছে সামনে। সুতরাং আশঙ্কা, দোলাচলতা, প্রত্যাশা সবগুলোই সামনে থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এই জুলাই সনদ নিয়ে সরকার এবং বিরোধী দলের অবস্থান। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে অনুপুঙ্খভাবে বাস্তবায়ন করা হবে, কিন্তু সেই অনুপুঙ্খটা কি হ্যাঁ ভোটে যে বিজয়ী হয়েছে সনদ সেটা অনুযায়ী, নাকি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপি যে চিন্তা করবে সেটা? তো প্রিয় দর্শক, আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি চান? লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে। নতুন বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সাধারণ মানুষ হিসেবে কেবল পর্যবেক্ষণ করতে পারবো, কারণ আমরা তো ভোট দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধির প্রতি রায় দিয়েছি। এখন সংখ্যাগরিষ্ঠতার হিসেবে বিএনপি ক্ষমতায় এসেছে। তো ক্ষমতায় আসার পর তারা কি করবে, কতটা প্রতিশ্রুতি রক্ষা করবে, বা সংখ্যাগরিষ্ঠতার কারণে নিজেদের মতো করে আবার ঢেলে সাজাবে কিনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে চাই
জনগণের রায়ের প্রতিফলন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।